তো বাবু ভাইয়ের কাছে আমরা যাচ্ছি এবং তার কাছ থেকে আমরা একটা বড়সড় ঘটনা ইনশাল্লাহ এখন শুনে ফেলবো। থ্যাংক ইউ রাসেল ভাই। মোস্ট ওয়েলকাম। এই কাহিনীটি আসলে মানে আমি একটু আগে পেয়েছি আসছি, জি। তো এর জন্য একটু সময় নিলাম। না, কোনো সমস্যা নেই। এটা আমাকে পাঠিয়েছে ফারহান ইব্রাহিম নামে একজন। সে পাঠিয়েছে পলাশনগর পল্লবী থেকে জি এরপরে। আচ্ছা, তো আমি ওর কাহিনীতে চলে যাচ্ছি। জি প্লিজ। আচ্ছা, আহ, ওখানে ওরা মুভ করে 2012 সালে, এবং তার আগে নাকি ওই জায়গাটা পুরোপুরি মানে 2012 আগে থেকে ডোবা ছিল, হুম এবং অ্যাকচুয়ালি ডোবা বলতে ভুল হবে, ঝিল টাইপের ছিল আর কি। হুম এবং সেখানে মানে মাটি ভরাট করে করে পরবর্তীতে এই মানে জায়গাটা ডেভেলপ করা হয় আর কি। তো যখন ওখানে আপনার মাটি ফেলে তখন নাকি অনেক ইনসিডেন্ট হতো এরকম। এর আগে আমি শুনেছি বিভিন্ন জায়গা নিয়ে যে মাটি ফেলার সময় বিভিন্ন সমস্যা হয়, এবং অনেকে নাকি স্বপ্ন দেখতো যে একটা বুড়ি তাদেরকে স্বপ্নের মধ্যে ওয়ার্ন করতো যে মানে যারা কাজ করছে তাদের নাকি ওয়ার্ন এখানে না করতো করতে। এখানে না করতে, এটা আমার জায়গা। হুম তো তারপরে তো মানুষ ডেভেলপমেন্ট তো সব জায়গায় হতেই থাকে। তো ওই জায়গায় নাকি বাচ্চারা নামলে পানিতে হারিয়ে যেত। এটা নাকি বেশ মানে এই জায়গাটা এটার জন্যই ছিল যে বাচ্চারা ওই ঝিলে নামলে হারিয়ে যেত। হুম এবং বেশিরভাগই যারা হারিয়ে যেত তাদের মানে অনেকের কথা আছে যে পায়ের নিচে কেউ টান দিয়ে নিয়ে যেত। এরকম কাহিনী অনেক শুনেছি এর আগেও। আমাদের এমনকি আপনি জানেন যে আমাদের মোহাম্মদপুর লালমাটি এলাকাতেও একটা এরকম কথা প্রচলিত আছে। যাই হোক, তো এটার একটা প্রুফ হিসাবে সে বলেছে যে একবার দুইটা ভাই গোসল করছিল, তো একজন এরকম আপনার হঠাৎ করে পানির তলে চলে যায়, আর আরেকজনও ডুবে যাচ্ছিল। এই সময় একজন পথচারী সেখান থেকে তাকে সেভ করে, এবং তাকে যখন নিয়ে মানে ওঠানো হয় তখন সে বলছে যে তাদের পা ধরে কেউ টানছে পানির নিচে। এই কাহিনীগুলো বলার কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে এগুলোর কিছু লিঙ্ক আছে আর কি এটার সাথে। এবং ওই বাচ্চাগুলো যখন মানে ভেসে উঠতো তখন নাকি ঠিক সোজা ভাবে ভেসে উঠতো পানির তল থেকে, একদম মানে সোজাসুজি ভাবে। সোজাসুজি ভেসে উঠতো আর কি। তো যাক, এইভাবে আর কি ওখানকার কিছু ঘটনা প্রচলিত আছে। তো ওখানে জায়গাটা এরকম ভরাট হয়। তো ওরা যখন 2012 সালে ওখানে মুভ করার পরে ওই বাসাটা আর কি ও যাওয়ার পরে নাকি প্রথম ফিল করতো যে কোন একটা হাঁটছে রাতের মধ্যে, মনে হতো যে তার আশেপাশে কেউ আছে, তার উপস্থিতি সে ফিল করতো আর কি আশেপাশে। তো সবসময় একটা অস্বস্তি ফিলিংস নিয়ে থাকতো। তো একদিন রাতে নাকি সে আপনার ঘুমিয়ে আছে, হুম ঘর অন্ধকার, মানে হালকা আলো আসছে জানলা দিয়ে আর কি। তো এরকম সময় হঠাৎ দেখে যে তার যে পড়ার টেবিল, সে টেবিলের উপরে একটা কালো রঙের বেড়াল। মানে বেড়াল বুঝতে পেরেছে ফার্স্ট আকৃতিতে, কারণ এটা ছিল কালো রঙের একটা বেড়াল, এবং চোখ দেখে এবং ই দেখে মানে জল জল করছে আর কি। তো ও তাকাতে বিড়ালটা তার দিকে তাকায়, এবং উইদিন ম্যাটার অফ ফ্লিক মানে চোখ ফেলতে না ফেলতে বেড়ালটা ওখান থেকে লাফ দিয়ে ঠিক বিছানার সামনে চলে আসে। এসে নাকি যখন ল্যান্ড করে তখন একটা কালো বস্তুতে পরিণত হয়, লাইক মানুষের মতো আকৃতি। আচ্ছা। মনে হচ্ছে যে কালো একটা জব্বা বাল খেল্লা পড়া কোনো কিছু। এবং এটা সেকেন্ড আরেকটা লাভ দেয়, এবং সেটাতে নাকি সে মশারি ভেদ করে ঠিক ওর শরীরের উপর এসে পড়ে, এবং শরীরের উপর পড়েই যেন ওকে আপনার মানে ওর ভেতরে ঢুকে যায় এরকম একটা ব্যাপার। এবং সে তার সেন্স অনেকটাই মানে হারিয়ে ফেলে, কথা বলতে পারছিল না, ঘুমাচ্ছিল জাস্ট লাইক বোবায় ধরার মতো। এবং এই সময় নাকি সে তখন টান দিয়ে তার নিজের গেঞ্জি ছেড়ে ফেলে শরীর থেকে, এবং নিজের বুক খামচাতে থাকে সে। আচ্ছা। হ্যাঁ, তো এরকম একটা পর্যায়ে মানে সে খুব কষ্ট পেতে থাকে, এবং হঠাৎ তার কিছুটা সেন্স হয়, সে দোয়া পড়ার চেষ্টা করে আয়াতুল কুরসি, এবং আয়াতুল কুরসি কিছুটা পড়ার পরে নাকি তার শরীরটা হালকা হয়ে যায়, ছেড়ে যায় তাকে। আচ্ছা। তো পরদিন সে তার মাকে এটা বলে যে এরকম এরকম হয়েছে। তো তার মা তার কথা বিশ্বাস করে না, সে খামচির দাগ দেখে, তাও বিশ্বাস করে না, কারণ তার মা মনে করে যে তার নানার বাসায় থাকতো, সেখান থেকে এখানে আসছে, হয়তো সেই বাসার প্রতি তার একটা মায়া লেগে আছে, এবং সে এই কারণে ওখানে চলে যেতে চায়। এইসব কারণে মা বিশ্বাস করে না কথা। তো যাই হোক, তারপরও ও প্রচন্ড ভয় পায় ঘরটার ভেতরে। তো নেক্সট যেটা হয়, ও নাকি স্বপ্নে দেখে একটা ছোট বাচ্চা তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আচ্ছা। বাসাটা তোমার না, আচ্ছা। এখানে চলে যাও, এখন থাকবে না। এবং বাচ্চাটা খুব ছোট, রাসেল ভাই, লাইক নবজাতক বাচ্চার মতো। যেটা তো স্বপ্নের মধ্যেই ভয় পেত, এবং এইটা দেখার পর স্বপ্নটা তার ফ্রিকোয়েন্ট হওয়া শুরু করে, সে বেশ ভয় পেতে থাকে। তো একদিন সে দেখে এরকম সময় যে এই যখন এরকম ভয় পাচ্ছে, একদিন বিকালবেলা নাকি ঠিক মানে আসরের পরে আর কি, একটা মানে যখন নাকি পড়তে পারে এরকম সময় সে এসে তার রুমে হঠাৎ ঢুকে দেখে যে একটা বাচ্চা বসে আছে সেখানে। বাচ্চা বসে আছে এবং তার দিকে দেখে হাসছে, এবং সে এই সিনটা থেকে সে এক দৌড়ে জায়গা থেকে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে যায় সে বটি নিয়ে আসে দৌড় দিয়ে রান্নাঘর থেকে। তার মা দাঁড়া ছিল, মা বলতেছে কি হয়েছে, সে কোনো উত্তর না দিয়ে বটি নিয়ে আসে দৌড় দিয়ে পাগলের মতো,
সে তার বিছানার মধ্যে কোপ মারতে থাকে বডি দিয়ে। হুম হুম হুম। তো এরকম একটা সিচুয়েশন আসে হয়, তার বাবা মা মানে বেশ টেন্সড হয়ে যায়, কি ব্যাপার এরকম করতেছে কেন ছেলে। তো তার একটা হুজুর ছিল ওই বাসার পাশে, সে হুজুরকে নিয়ে আসে। সেই হুজুরের নাকি আর কি কিছুই আছে, তিনি নাকি এরকম মানে জিন ভূত এগুলো, মানে জিন ভূত বলতে কি জিন আর কি, তিনি আচ্ছা। পজিশন সারাতেন আর কি, মানে রোকেয়া করতেন আর কি, যেটা রোকেয়া করতেন। এবং ওই হুজুরের নাকি একটা স্ত্রী এরকম মারা গেছে ওনার এই রোকেয়ার প্রসেসের কারণে আর কি। আচ্ছা। তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সমস্যাটা কি, তিনি বলেন যে অবশ্যই বাসার সমস্যা আছে। বেসিক্যালি বাসাটা করা হয়েছে এমন একটা জায়গার উপরে যেখানে নাকি এরকম বাচ্চারা ডুবে মারা গেছে এখানে এই জায়গাটায়। এবং এই বাসাটা এইভাবেই আর কি প্রবলেম আর কি, এখানে জায়গাটা ঠিক না। তো যাই হোক, হুজুর নাকি বাসার মধ্যে কিছু আপনার ওদের ফ্ল্যাটে কিছু পেরেক দোয়া পড়ে পুঁতে দেয় ওই জায়গায়। এবং ওইখানে নাকি ততদিন মানে ওর রুমটাতে আর তখন কিছু দেখছিল না। বাট হুম হুম। নেক্সট যে জিনিসটা হয়, ও নাকি একদিন দেখে যে বাসার থেকে এরকম বারান্দায় দাঁড়ায় ছিল, বারান্দায় দেখে যে উপর থেকে একটা কি চুলের মতো এরকম পড়ে আসছে নিচে। তো সে থেকে বাসায় দৌড়ে চলে আসে। চলে আসার পর মানে আসলে প্রবলেমটা রুমে তেমন হচ্ছে না, ওর তো বারান্দায় দেখছে। আচ্ছা। এবং ওর রুমের মধ্যেও সে একটা এক্সিস্টেন্স মানে মনে হয় লক্ষ্য কেউ করতে একজন পারছে। আছে এরকম লাগে আর কি। তো ও নাকি একদিন বলে এরকম যে ওর ওই ইসে যে আমাকে এরকম ডিস্টার্ব করো না, কেউ হলে তোমার দরকার হলে তুমি এখানে শুয়ে থাকো, এখানে বসে থাকো, বাট আমাকে ডিস্টার্ব করো না তুমি। এরকম বলে তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, সে নাকি এরকম বলে। অনেকের কাছে শুনে যে এসব জিনভূত মিষ্টি খায়। তো এটা বললে নাকি সে ওই তার ইসের উপরে ওই যে ওই আলমারির উপরে সে মিষ্টি রাখছে একটা কালো জাম রেখে, সে রাতের বেলা আপনার ঘুমাইছে আর কি। তো সকালবেলা নাকি দেখে যে তার আম্মা তাকে খুব ডাকতেছে যে উঠো উঠো, ভয়ের তো চোখ ওর মায়ের। তো কি হয়েছে, সে উঠছে, উঠছে পর কি হয়েছে বলে যে ওর আম্মা নাকি বলতেছে যে ওই ড্রয়িং রুমে তার আম্মা গেছে। তার আগে নাকি তার আম্মা যখন ড্রয়িং রুমে নামাজ পড়তেছিল একবার, তখন নাকি দূরে দেখছে যে সোফার মধ্যে সোফার কালারের কিছু একটা বসা, সোফার কালারের সাথে সোফার মিলে কালারের সাথে মিলে গেছে। ভয়ঙ্কর ব্যাপার এটা। হ্যাঁ, জাস্ট লাইক ওই কালার। বাট ওই দিন সকালে যেটা হচ্ছে, ওর আম্মা রাত্রেবেলা যাচ্ছিল রান্নাঘরের দিকে ভোরের দিকে, যাওয়ার সময় দেখে যে সোফার ওখানে বসা একটা সাদা কাপড় পরা কিছু একটা বসা, চেহারাটা খুবই বিদঘুটে, খুবই বিদঘুটে একটা চেহারা। সে নাকি তার মাকে বলতেছে যে মিষ্টি সরাইছিস কেন, এটা দেখে নাকি এবং মানে উনি তো জানতেন না নিশ্চয়ই না, মিষ্টির না, ব্যাপার বা না, এরকম উনি কোনো কিছু। এরকম কিছুই জানতেন না। রাইট। তো উনি নাকি এটা শুনে ভয় পেয়ে গেছে হঠাৎ করে এরকম একটা কিছু দেখে, মানে সাদা কাপড়ের মধ্যে কালো চেহারা, বিদঘুটে চেহারা খুবই। তো উনি সাথে সাথে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ার সাথে সাথে নাকি ওইটা মানে ভ্যানিশ হয়ে গেছে, মানে রান্নাঘরের দিকে ভ্যানিশ হয়ে গেছে। তো ছেলেকে বসে, ছেলেও গেছে রান্না করে। ছেলে নাকি তার মাকে জিজ্ঞেস করছে তুমি মিষ্টি সরাইছো কেন। তো বলে কি আমি এখানে মিষ্টি রাখছিলাম। হ্যাঁ, তো তুমি সরাইছো নাকি। তার মা নাকি বলছে হ্যাঁ আমি মিষ্টি সরাইছিলাম, এখানে মিষ্টি দেখে একটা প্লেট থেকে সরাই রাখছি। ঠিক আছে। তো যাই হোক, তো এরপর ওই যে দোয়া দুরুদ আরো পড়ার পর ওই বাসায় ওই ফ্ল্যাটে ওরা আর কি তেমন একটা কিছু দেখে নাই। বাট ওই বাড়ির সম্বন্ধে আরো কিছু ঘটনা আমাকে বলছে যে ওই বাড়ির ছাদের উপরে নাকি একজন লোক থাকতো। সে আপনার একদিন দেখে যে গাছের পাশে, তাদের যে উপরে গাছ আছে ছাদের মধ্যে বিভিন্ন গাছ রাখা, তো ওগুলোতে সার দেওয়া হয়, গোবর। তো উনি নাকি একদিন রাতের বেলা উঠছে, উঠে দেখে যে ঠিক গাছের পাশে কি যেন একটা নড়াচড়া করতেছে, মানে টবের গাছের টবের পাশে। গাছে সাদা কিছু। উনি কিউরিয়াসে কি নড়তেছে, উনি তাকায় দেখে যে একটা মানুষ মনে হয় সাদা কাপড় পরা। উনি ফার্স্টে মনে করছে কেউ নাকি। তো উনি ডাক দিছে এই কে। তো উনি যখন ডাক দিছে তখন নাকি ফিরে দেখে কি একটা জিনিস এরকম করে হাত দিয়ে গোবর খাচ্ছে এবং চেহারাটা একদম কালো কুচকুচে। তো উনি যখন ডাক দিছে ওনার দিক একবার তাকায় নাকি লাফ দিছে ছাদের উপর থেকে। তো উনি নাকি মানে থতমত খেয়ে উনি পাশে যে উকিয়ে দিছে, উকি দিয়ে দেখে যে আপনার ওই কার্নিশের উপরে বসে আছে ওইটা। আচ্ছা। ভয়ের চোটে উনি ভেতরে ঢুকে আসছে আর উনি বাইরে যায়নি। এরপরে নাকি ওই ছাদের লোকটা মাঝে মাঝে দেখতো, এটা উনি দেখছে পরে, যে ঠিক আগুনের মতো আর কি, কুণ্ডুলির মতো ছাদের এ পাশ থেকে পাশে দৌড়ায় গভীর রাতে যায়। তো উনি তখন বাধ্য হয়ে ওই যে স্পিকারে আর কি ওই কালাম পাক চালাই দিছে। এটা চালাই দেওয়ার পর থেকে উনি ওটা দেখেন, ওটা যখন চালাই দেয়। আর তারপর থেকে সে আপনার ওই হয়ে আর কি আপনার চুপচাপ শুয়ে থাকতো, অধিকার উকি দিত না রাতের বেলা। তো অবশ্যই এই ধরনের জিনিস নাকি এখনো ওইখানে কম বেশি দেখা যায়। তবে যে জায়গাটার কথা সে বলছে রাসেল ভাই, তুমি মানে এখন যেহেতু সে বলছে আমি বলতেছি, ওই জায়গার আশপাশে কিন্তু আমি চলাফেরা করছি কয়েকদিন রাসেল ভাই। জায়গাটা আসলেই খুবই মানে হরিবল একটা জায়গা, ভরাট করা হয়েছে। এবং ওখানে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাতে যাওয়ার সময় দেখা যায় হাতের ডান দিকে পুরোটাই লাইক ডাম্পিং গ্রাউন্ড,
ময়লা ফেলানো, পুরোটা রাসেল ভাই, মানে পুরো জায়গাটাই ময়লা ফেলানো। এবং আপনি ইউ কুড লাইক সেন্স যে রাতের বেলা যদি কেউ চলাফেরা করে, আমি মনে হয় না রাতে গভীর রাতে কেউ চলাফেরা করে ওখান দিয়ে, ইউড সি সামথিং, অবভিয়াসলি ইউড সি সামথিং। মানে এই ময়লাটা কি এলাকাবাসী ফেলে নাকি এলাকার ময়লা টাইপের, ইটস লাইক আপনার যেমন আপনি যাত্রাবাড়ির কাছে যেমন ময়লা ফেলা, ঢাকার ময়লা ফেলা হয়, আমার মনে হয় মিরপুরের ময়লাগুলো ওখানে নিয়ে ফেলা হয় সামথিং লাইক আচ্ছা, এবং আচ্ছা। ময়লা উঁচু হয়ে উপচে রাস্তার দিকে চলে আসছে। রাস্তাটা এমনি কাটা, রাস্তাটা ভাঙা চোরা আগেও কেটেছে এর আগে এবং নতুন করে কাটছে, এবং পাশে ময়লার ওই ডিবিগুলো আছে ভাই। ইটস লাইক মানে বোঝা যায় যে মানে অ্যাজ পিপল যারা এটার উপর বিশ্বাস করে যে এই ধরনের জিনিসপত্র আছে, তারা অবভিয়াসলি ওই জায়গাটা এড়িয়ে চলবে রাস্তার বেলা। ওকে, সো এটাই ছিল ঘটনা। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা, যেটা ইমেইল। একটা ইমেইল পড়ে ফেলি আমরা, এবং ইমেইলটা পাঠিয়েছেন আমাদের যে দেশের বাইরে থেকে একজন, এবং আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। লিখেছেন, রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নামটা প্লিজ অন এয়ারে বলবেন না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের বারাসাতে থাকি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আশা করি ভালো লাগবে। ঘটনাটি আমার জীবনেই ঘটে। আমার এই অভিজ্ঞতাটি ছিল খুবই ভয়ঙ্কর। ঘটনাটি 2014 সালের জানুয়ারি মাসের 13 তারিখে আমি এবং আমার 3 জন বন্ধুর সাথে ঘটে। ঘটনাটিতে কিছু বিশেষ কারণে সব নামগুলো ছদ্ম ব্যবহার করছে, তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমরা 4 বন্ধু, হৃদয়, সুমন, অর্ণ আর আমি, 4টি ছদ্মনাম। আমরা বেশিরভাগ সময় একসাথে আড্ডা দেই। আমরা যখন সবাই একসাথে আড্ডা দেই তখন বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করি। আমরা ঘুরতে খুবই ভালোবাসি এবং আমরা অ্যাডভেঞ্চার প্রিয়। একদিন আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম আর ভূতের বাড়ি, আত্মা, ভূত নামানো, আত্মার সাথে যোগাযোগ, এসব অদ্ভুত টপিক নিয়ে আলোচনা করছিলাম। সুমন এই প্রসঙ্গটা প্রথম তুলেছিল, কারণ হলো ও বলেছিল ও নাকি যে কোনো আত্মার সাথে যোগাযোগ করতে পারে। আমার একটু অদ্ভুত লাগে, আর আমি সুমনকে জিজ্ঞেস করেছিলাম, এসব কোথায় শিখেছিস? আগে তো কখনো বলিসনি। সুমন উত্তরে জানায় যে 1 থেকে 1.5 বছর আগে ওদের গ্রামের শ্মশানে এক তান্ত্রিক থাকতো। ওই তান্ত্রিক আত্মা, ভূত এগুলো নিজের নিয়ন্ত্রণে আনতে পারত এবং বিভিন্ন রকমের ভয়ঙ্কর সাধনা করত। তো সুমন একদিন কৌতূহল বশত ওই তান্ত্রিকের কাছে এই ভূত, আত্মা, এসব অপ্রকৃত শক্তি কিভাবে নিয়ন্ত্রণে আনে, কিভাবে আত্মা দেখতে পাওয়া যায়, এসব জানতে চায়। তখন সেই তান্ত্রিক ওর এ সকল জিনিসের প্রতি আগ্রহ দেখে ওকে একটা পদ্ধতি সম্পর্কে বলে এবং কিছু নিয়ম মানলে এই পদ্ধতিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং এই পদ্ধতি নাকি যে কেউ তার আশেপাশে অবস্থিত যে কোনো আত্মার সাথে কমিউনিকেট করতে পারবে, দেখতে পারবে বলে তান্ত্রিক জানায়। যেহেতু সুমন আজ পর্যন্ত কখনো করেনি, তাই সে ব্যাপারটা কাউকে জানায়নি। ব্যাপারটা আমাদের 3 জনের কাছে খুবই অদ্ভুত মনে হয় এবং আমাদের মনে অনেক কৌতূহল তৈরি হয়। আত্মার সাথে আমাদের যোগাযোগ হতে পারে, সেটার জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট তৈরি হয় আমাদের মনে। তখন কথায় কথায় ভূতের বাড়ি ঘুরতে যাওয়ার প্রসঙ্গ ওঠে। তখন সুমন ওদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে। ওদের যেখানে গ্রামের বাড়ি, সেই গ্রামের একদম শেষ প্রান্তে একটা জমিদার বাড়ি আছে, যে বাড়ি প্রায় 150 বছরের থেকে বেশি পুরনো, আর ওই বাড়িটা সম্পূর্ণই পরিত্যক্ত। সুমনের কাছে সব কথা শুনে আমরা এক নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পাই এবং ওই বাড়িটা যাওয়ার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই ওই বাড়িতে গিয়ে 1 রাত থাকবো আর সুমনের মাধ্যমে আত্মার সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। তারপর সবাই মিলে ঠিক করা হলো যে 3 দিন পর আমরা সবাই সুমনদের গ্রামে যাব। আমরা আগে সুমনদের বাড়ি যাব, তারপর পরের দিন বিকেলে ওই জমিদার বাড়িতে যাব, রাতে থাকবো আর সুমনের সঙ্গে প্ল্যান চ্যাট করব। তো সেই কথা
মতো 3 দিন পর সকালে আমরা সবাই স্টেশনে দেখা করলাম এবং সুমনদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছু কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। প্রায় 3 ঘন্টা ট্রেন, তারপর 1 ঘন্টা বাসে ও ভ্যানে, তারপর 30 মিনিটের পথ পায়ে হেঁটে আমরা 4 জন বন্ধু সুমনদের গ্রামের বাড়িতে পৌঁছালাম। আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সেদিন আর বেরোনো হলো না। পরের দিন সকাল 9টার সময় গ্রামের ওই জমিদার বাড়িটা দেখতে বের হয়েছিলাম। এখানে গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটি একদম নির্জন আর শুনশান পথঘাট এবং 2-3 মিনিট পর পর বাঁশঝাড়, বড় বড় গাছ আর আগাছার জঙ্গল। পুরো গ্রামের জনসংখ্যা খুব বেশি হলে 200 থেকে 250 জন হবে। গ্রামটা এতটাই জনশূন্য যে ওখানে কোনো ভ্যান, রিক্সাও চলে না। গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই। গ্রামের শুরুর দিকে একটু লোকজন থাকলেও একটু ভেতরের দিকে প্রায় পুরোটাই ফাঁকা। সুমনদের বাড়ি থেকে প্রায় 2.5 মাইল পথ হেঁটে ওই জমিদার বাড়ি যেতে হয়। জমিদার বাড়িটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। জমিদার বাড়িতে এক অদ্ভুত শ্বাসরোধ করা পরিবেশ। ঢুকতেই কেমন গা শিউরে ওঠে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। জমিদার বাড়িটা ছিল 2 তলা, পুরনো আমলের পাকা বাড়ি। তো ওই দিন আমরা দিনের বেলা ওই জমিদার বাড়িতে যাই, তারপর নিচতলা সামনের একটা ঘর একটু পরিষ্কার করে কিছু কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে আসলাম, যাতে সাপের ভয় না থাকে। বাড়িটার উত্তর পশ্চিম দিকে 200 ফিটের মতো দূরে গ্রামের একটি কবরস্থান আর একটি শ্মশান আছে। তারপর দুপুর 1টার সময় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে ভাবলাম রাত জাগতে হবে, তাই 1 ঘন্টা ঘুমিয়ে নি। সুমনকে দেখলাম কোথায় যেন বেরিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি সুমন কোথা থেকে একটা ছোট টেবিল নিয়ে এসেছে, আর সাথে কতগুলো মোমবাতি, একটা বড় চট আর একটা বালতি। বালতিতে একটা বড় সিঁদুরের কৌটা এবং একটা 1 লিটার তেলের বোতল, কিছু বালি, ধূপ, নারকলের খোল। সঙ্গে একটা খাবার জলের বোতল এবং একটা ফ্লাস্ক কফি ও বিস্কিট নিয়ে এসেছিলাম। সময় কাটানোর জন্য 1 প্যাকেট তাস নিয়ে এসেছিলাম। তারপর আমরা বিকেল 5:30টার মধ্যে সেই বাড়িতে পৌঁছে গেলাম। আমরা সেই ঘরে বড় চটটা পেতে তার উপর বসলাম এবং টেবিলটা আমাদের মাঝখানে রাখলাম। তারপর সুমন ওর কাজ শুরু করলো। ওকে দেখলাম ও ছোট বালতিতে কতটা জল নিয়ে বালি, কিছু পরিমাণ ধূপ, তেল আর সিঁদুর মিশিয়ে সিমেন্টের মতো গুলিয়ে বিড়বিড় করে কি বলে ফু দিতে লাগলো আর ভালোভাবে নাড়তে লাগলো। 10 থেকে 12 বার ফু দিয়ে তারপর আমাদের চারদিকে 2 হাত করে জায়গা রেখে একটা গোল করে গন্ডি টেনে দিল। তারপর ঘরের চারদিকে 4টে মোমবাতি লাগিয়ে দিল। আমাদের বলে দিল যত যাই হোক ভুল করেও যেন ওই গন্ডিটার বাইরে আমরা বের না হই, হোক না কেন আর যাই ঘটুক না কেন। ভয়ে মরে গেলেও ওই দাগের মধ্যেই থাকতে হবে। তারপর ও ঘরের চারদিকে 4টা মোমবাতি জ্বালিয়ে আমাদের সাথে এসে বসলো এবং বলল, এখন কার্ড খেলবো। রাত 12টার সময় সবকিছু শুরু করব। ওর কথা মতো আমরা কার্ড খেলতে শুরু করলাম। রাত 9টার দিকে কফি শেষ হয়ে গেল। ভয় তখনও লাগছিল না, কিন্তু রাত 11টার পর থেকে ভয় পেতে শুরু করলাম আমরা সবাই। কিছুক্ষণ পর কেমন একটা বাজে গন্ধ আর একটা গোঙানির শব্দ আমাদের কানে আসতে লাগলো, আর মনে হলো গলা বসে যাওয়ার পর কেউ যদি দূর থেকে হাসে, যেমন শোনায় তেমন হাসির শব্দ কানে আসতে লাগলো। চারিদিকে সবাই তাকালাম, কিন্তু কিচ্ছু চোখে পড়ল না। ঘরের উত্তর পশ্চিম দিকে একটা জানালা ছিল, সেটাতে দূরের শ্মশান আর কবরস্থানটা দেখা যায়। সেই জানালাটা হঠাৎ করে জোরে শব্দ করে খুলে গেল। কোনো হাওয়ায় জানালাটা খুলে যায়নি, কারণ জানালার সামনে মোমবাতি ছিল। হাওয়ায় খুলে গেলে মোমবাতিটা নিভে যেত।
হয়তো 30 সেকেন্ড পর দেখলাম ঘরের 4টা মোমবাতি একসাথে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে নিভে গেল। ঘরের চারদিকে অভেদ্য অন্ধকার। সুমন গণ্ডিটার বাইরে যেতে না করেছে সেটা মাথায় ছিল, তাই সবাই যার যার জায়গায় বসে রইলাম। তখনই প্রথম আমরা ভয় পেলাম। তারপর আর কিছু হলো না। ব্যাপারটা স্বাভাবিক মনে করে নিলাম, পুরনো বাড়িতে হতেই পারে। একটা মোমবাতি টেবিলের উপর জ্বালানোই ছিল। তারপর ঘড়িতে যখন দেখলাম 12টা বাজে, তখন সুমন সবাইকে একে অপরের হাত ধরতে বলল। আমরা ধরলাম। তারপর আমাদের চোখ বন্ধ করে কোন মৃত ব্যক্তির সাথে কথা মনে করতে বলল। আমরা সবাই তাই করলাম। আমি করিনি। আমি প্রথমে দেখলাম সুমন কি যেন বিড়বিড় করে বলছে। আমি তারপর চোখ বন্ধ করলাম। আমি শুধু চোখ বন্ধ করেছিলাম। আমার একটু ভয় ভয় লাগছিল। কত সময় চোখ বন্ধ করেছিলাম জানি না। আমি চোখ খুললাম সুমনের গলা শুনে। আমি শুনতে পেলাম সুমন বলছে, আশেপাশে কেউ আছে, থাকলে দেখা দাও। ওই কথাটা 2-3 বার শুনলাম। তারপর একটা বিশ্রী গলা বসে যাওয়া হাসির শব্দ শুনতে পেলাম। তখন আমি চোখটা খুললাম। চোখ খুলে আমি একটা মোমবাতির মৃদু আলোয় যা দেখলাম তাতে আমার মনে হলো আমি হয়তো এখনই দম বন্ধ হয়ে মারা যাব। আমার হার্টবিট বাড়তেই লাগলো। আমি দেখলাম 10-12টা পুরো সাদা শরীর, চুলগুলো বড় বড়, চোখ দিয়ে কেমন চোখগুলো বিভৎস দেখতে, হাতে মুখে বিভৎস গভীর ক্ষত এবং তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বিভৎস কুৎসিত অবয়ব ঘরের এদিক ওদিক, বুকে আর 2 হাতে ভর করে বেরিয়ে আসছে। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখলাম ফাঁসির দড়িতে ওই একই রকম অবয়ব চলছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। সে কি বিভৎস হাসি! না দেখলে বিশ্বাস হয় না। আমার গলা শুকিয়ে কাঠ। আমার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। শরীরের মধ্য দিয়ে ঠান্ডা বরফের স্রোত বইতে লাগলো। জানুয়ারির শীতেও আমি ঘামে ভিজে গেলাম। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি ঘাড় ঘুরিয়ে আমার 3 বন্ধুর দিকে তাকালাম আর দেখলাম 3 জনই চোখ বন্ধ আর সুমন বিড়বিড় করে কি যেন সব বলে যাচ্ছে। আমি আস্তে করে ওদেরকে হাতে টান দিয়ে দিলাম। ওরা চোখ খুলে আমার দিকে তাকিয়ে দেখতে গিয়ে ওদের পুরো চেহারা চেঞ্জ হয়ে গেল। ওরাও একই জিনিস দেখতে পেল। হঠাৎ করে হৃদয় আর অর্ণব জোরে চিৎকার দিয়ে উঠল। সুমন ভয়ে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমরা সবাই দেখলাম আর মনে হলো অবয়বগুলি যেন ক্ষুধার্ত। প্রচন্ড খিদের কারণে হিংস্র হয়ে আমাদের দিকে তেড়ে আসছে। ওদের আচরণ দেখে মনে হচ্ছিল ওরা যেন বছরের পর বছর খেতে পায় না, আমাদেরকে খেতে আসছে। অবয়বগুলো বিভৎস সেই গলা বসা হাসির শব্দে কান ফেটে যেতে লাগলো। অবয়বগুলি প্রাণপণে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওই গণ্ডিটার ভেতরে আসতে পারলো না। হঠাৎ করেই সুমন সাহস সঞ্চার করে দেখলাম ধূপ আর নারকেলের খোলটা জ্বালিয়ে দিল। আর তখনই শুরু হলো তীব্র কান্নার আর্তনাদ। সব যেন তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। তারপর আমরা 4 জনে সবাইকে জড়িয়ে ধরে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে থাকি। হৃদয় আর অর্ণব ভয়ে বমি করে দেয়। 2 থেকে 3 মিনিট পর আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। তারপর ওদের কি হয় আমি জানি না। যখন জ্ঞান হয় তখন সকাল হয়ে গেছে। আমি জ্ঞান ফিরে দেখলাম ঘরের ওই গণ্ডিটার মধ্যে আমরা 4 জনই পড়ে আছি। আমি সবার মুখে জল ছিটিয়ে সবাইকে স্বাভাবিক করার চেষ্টা করি। তারপর ওদের বলি, ভাই যা হয়েছে হয়েছে, সব ভুলে যা, চল বাড়ি চল, বড় বাঁচা বেঁচে গেছি। আমরা এই বিষয় নিয়ে কারোর সাথে আর কোনো কথা বলিনি। কলকাতায় ফেরার পর আমাদের 4 জনের দীর্ঘ 2 মাস প্রচন্ড শরীর খারাপ হয়, প্রচন্ড জ্বর। এই শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর একটা সময় আস্তে আস্তে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসি। পরে জানতে পারি ওই গ্রামে, ওই অঞ্চলে কোনো এক সময় অনেক বড় জমিদারি ছিল। সবাই সুখে শান্তিতে দিন কাটাতো। জমিদার খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই গ্রামে হঠাৎ করে প্রাকৃতিক কারণে খরা হয় এবং কলেরা রোগে পুরো গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হয়। জমিদারও তার পরিবার সদস্য সবাই গলায় দড়ি দিয়ে, কেউ আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই গ্রামে কেউ থাকে না। গ্রামটা অনেক ভেতরে হয়, এখনো গ্রামটা অনুন্নত। তাছাড়া যোগাযোগ ব্যবস্থাও তেমন নেই। আর পরে সেই রাতের গণ্ডির রহস্য
সুমনকে জিজ্ঞেস করায় ও বলে তান্ত্রিক ওই কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছিল যেটা দিয়ে ওই গণ্ডি তৈরি করলে কোনো অতৃপ্ত আত্মা গণ্ডিবদ্ধ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। ওর মনে হচ্ছিল যদি খারাপ কিছু হয় তাই সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই গণ্ডিটা বানিয়েছিল। কিন্তু একবার ভাবুন তো, ওই গণ্ডিটা না বানানো হলে কি হতো? এখন আমরা বন্ধু আছি, মাঝে মাঝে ঘুরতে যাই বিভিন্ন শহরে, অনেক মজা করি আমরা চারজন। এই অভিজ্ঞতার পর ভুল করেও আর এইসব অতি প্রাকৃত জিনিস নিয়ে কোনো কৌতূহল প্রকাশ করি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ছিল ঘটনা এবং আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ঘটনাটা অনেকটাই অন্যরকম এবং আশা করছি যে আপনার সাথে তার কোনো ঘটনা নেই। আপনি আপনার অন্য বন্ধুদের বা আশেপাশের মানুষদের, আপনি যেহেতু লেখেন খুব চমৎকার, তাদের কাছ থেকে সংগ্রহ করে যদি তাদের ঘটনাগুলো যদি আপনি লিখে পাঠান তাহলে আমরা খুবই খুশি হব। নমস্কার রাসেল ভাই, আমি সৌমজিৎ। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে, বাট লাস্ট অ্যারাউন্ড 2 or 3 years আই এম ইন ইউএস। তো আমি অনেকদিন থেকে ভূত এফএম শুনছিলাম। তো কিছুদিন আগে আমার এক কলিগের কাছ থেকে আমি একটা ঘটনা জানতে পারি। তো আমি ভাবলাম যে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করা উচিত। তো আমার যে কলিগ, তার নাম উজ্জ্বল, ওরা যখন খুব ছোট ছিল, ক্লাস আই থিঙ্ক 3 পড়ে, তখন ওরা ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনার বসিরহাট বলে একটা জায়গা থাকে। এবার বসিরহাটের মালতীপুর গ্রামটার নাম ছিল মালতীপুর। তো ওই গ্রামটার আগে একটু বলে নি গ্রামটার সম্বন্ধে, যে তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে। ওখানে গ্রামটা মোটামুটি দুটো পাড়া ছিল, একটা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া। তো আমার এই বন্ধু উজ্জ্বলরা ওরা থাকতো উত্তর পাড়ায়। উত্তর পাড়ার একদম শুরুর বাড়িটা ছিল ওদের, এবং উত্তর পাড়ার ঢোকার মুখে ঠিক ওদের বাড়িটার পরেই একটা শ্মশান শুরু হয়েছিল। তো ওদের বাড়িটাতে ওই জন্য যখন ওরা ফার্স্ট বাড়িটা ভাড়া নেয় তখন সবাই মানা করেছিল যে ওই বাড়িতে যেতে মানা করেছিল, কারণ সবাই বলতো যে ওই বাড়িটা অনেক কম দামে ভাড়া নিচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে। এবং উত্তরপাড়া থেকে বেরোনোর পর একটা অনেকটা রাস্তা যেতে হয়, এবং রাস্তায় দুধারে বেসিক্যালি ওই যে গ্রামটা, সেটা মানে মাছ চাষটা সেসব করা হতো। যেন অনেকটা রাস্তা যাওয়ার পর আরেকটা যে দক্ষিণ পাড়াটা শুরু হয়, এবং দক্ষিণ পাড়ার প্রথম বাড়িটা নিয়ে গল্পটা, এবং সেটা আমি কিরকম পরে বলবো। এবং দক্ষিণ পাড়ার ওই বাড়িটার আশেপাশে তেমন আর কোনো বাড়ি ছিল না, মানে অনেকটা গিয়ে ওই বাড়িটা একদম চারপাশটা অনেকটা ফাঁকা, তারপর গিয়ে বাকি দক্ষিণ পাড়া পল্লীটা শুরু হয়েছে। এবার এই যে বাড়িটার কথা বলা হচ্ছে, দক্ষিণ পাড়ার প্রথম বাড়িটা, এই দক্ষিণ পাড়ার বাড়িটাতে একজন মহিলা, তার 4টে ছেলে ছিল, 4জন ছেলেকে নিয়ে থাকতেন ওখানে। তো এবার কেন থাকতেন, মানে ওই বাড়িটাই ওনারা কেন ভাড়া নিয়েছিলেন, তার একমাত্র কারণ ছিল ওই মহিলার যিনি স্বামী, ওনার আসলে দুটো বিয়ে ছিল। তো উনি প্রথম বিয়ে করেন এবং তারপর এখানে আরেকটা বিয়ে করে এই মহিলার সাথে ওনার 4টে সন্তান হয়। কিন্তু ওনার স্বামী মারা যান যখন, তখন ওনার স্বামীর সমস্ত ওই পেনশনের টাকা বা সমস্ত কিছু ওনার প্রথম বউ পেত। ওই জন্য এই মহিলা কিন্তু খুব অভাবে এনার কাটতো, দিনানিদিন খাই এরকম একটা অবস্থা। এবার এই 4টে ছেলের মধ্যে যে মেজো ছেলে ছিল, সে আমার ওই বন্ধু উজ্জ্বলের সাথে ও খেলা করতো। এবং বাড়িটার একটু বর্ণনা দিয়ে দিই। বাড়িটা হচ্ছে রাস্তা থেকে একটু ঢুকে, এবং বাড়িটার সামনে অনেকটা ফাঁকা জায়গা, এবং সেখানে প্রায় 2টো আম গাছ এবং 4টে কাঁঠাল গাছের মতো ছিল। ওই জন্য রাস্তা থেকে বাড়িটার ভিতরে খুব একটা ভালো করে দেখা যেত না, এবং লোকজন একটু ওই জায়গাটা একটু অ্যাভয়েড করতো। একটু গাছগাছালি প্রচুর বাড়িতে বলে একটু অন্ধকার, দিনের বেলাতেও একটু অন্ধকার হয়ে থাকে। তো ঘটনাটা ঘটে একদিন, উজ্জ্বলের মুখে যে আমি শুনলাম, অনেকদিন ধরে, প্রায় 2-3 দিন ধরে ওই মেজো ছেলে ও খেলতে যাচ্ছিল না। তো হঠাৎ করে প্রায় 3 থেকে 4 দিন পর হঠাৎ করে উজ্জ্বলরা খবর পায় যে ওখানে কিছু একটা অঘটন ঘটেছে ওদের বাড়িতে। তো যথারীতি গ্রামে যেটা হয়, একটা বাড়িতে কিছু একটা অঘটন ঘটলে সবাই মিলে সেখানে দেখতে ছুটে যায় যে কি হয়েছে বেসিক্যালি। তো উজ্জ্বলরাও গিয়েছিল, এবং ওখানে গিয়ে দেখে যে ওরা খুব বাজে একটা সিচুয়েশন, কেউ রাতের বেলা কোনো একজন আততায়ী এসে বাড়ির মধ্যে 4টে সন্তানের মা, টোটাল 5 জনকেই খুন করে রেখে গেছে, এবং খুব মর্মান্তিক ভাবে তাদের মেরে ফেলা হয়েছিল। প্রত্যেকে গোটা বাড়ি ঘর জুড়ে একটা ধস্তাধস্তির চিহ্ন, এবং চারিদিকে রক্ত, এবং বোঝা যায় যে ওরা বাঁচার প্রচন্ড চেষ্টা করেছিল, কিন্তু কিছু একটা ওদের কেউ একজন যিনি এসেছিলেন তিনি খুব নির্মম ভাবে ওদের হত্যা করেন, এবং প্রত্যেকের গলাটা একদম ঘাড় মটকে দেওয়া যেটাকে বলে, গলাটা পুরো উল্টো দিকে ঘোরানো প্রত্যেকটা মৃতদেহে।
তো মানে ওখানে উজ্জ্বলরা ওটা দেখে এবং তারপর অবভিয়াসলি ওটা নিয়ে পুলিশের অনেক কেস শুরু হয়েছিল এবং ওরা মানে রাত্রেবেলা পুলিশ গাড়ি নিয়ে ঘুরতো এবং পুরো জায়গাটাকে টহল দিত যে মানে আততায়ীকে খুঁজে বার করার জন্য, কিন্তু ওরা তেমন কাউকে পাচ্ছিল না, মানে তদন্ত করে খুব একটা পাচ্ছিল না। হঠাৎ করে এরকম একটা মানে আলাদা একটা মানে কারোর সাথে ওদের কোনো শত্রুতা ছিল কিনা সেটা নিয়েও মানে কেউ বলতে পারছিল না, একটু আলাদা আলাদাই থাকতো। এরকম যখন ঘটনাটা, তখন সবার মধ্যেই কিন্তু একটা মানে অস্বস্তি কাজ করতো যে ওরকম বাড়িতে একটা 4টে খুন হয়েছে, তো একেতেই বাড়িটা ওই গাছগাছালি নিয়ে অনেকটা অন্ধকার হয়ে থাকতো, তা লোকজন অ্যাভয়েড করতো। এখন তো লোকে আরো অ্যাভয়েড করতে শুরু করলো, মানে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া। এবং সবাই কি করতো, রাত্রেবেলা কেউ যদি ওই বাড়িটার সামনে দিয়ে পাস করতো তখন ওরা ওয়েট করতো, মানে এক একজন ওয়েট করতো, আরো 2-3 জন এলে একসাথে দল বেঁধে ওরা ওই রাস্তাটুকু ক্রস করতো। তো এরকম করে চলছে, লোকের মধ্যে একটা ভয় আছে। তো এরকম একদিন রাত্রে হঠাৎ করে একজন পুলিশ উনি টহল দিচ্ছিলেন, তো টহল দিতে দিতে দেখলেন যে ওই বাড়ির সামনে একজন রিক্সাওয়ালা একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি এটা একটু আনইউজুয়াল, কারণ ওখানকার পাড়ার যে লোকজন তারা তো সবাই জানে যে এই বাড়িতে এরকম একটা ঘটনা এবং সবাই ভয় পাচ্ছে। তো তার মধ্যে একটা রিক্সাওয়ালা ওরকম ভাবে হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশটা তার কাছে এগিয়ে যায় এবং পুলিশের গাড়ি জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এত রাতে? তখন রিক্সাওয়ালা যেটা বলে তাতে মানে পুলিশ তো একটু মানে হতচকিত হয়ে যায়। রিক্সাওয়ালার বক্তব্য অনুযায়ী যে ও এই পাড়ায় নতুন রিক্সা চালাতে এসছে কিছুদিন আগে, তো ও এখান দিয়ে পাস করছিল যখন রাতের বেলা, তখন একজন মহিলা ওখানে দাঁড়িয়েছিলেন বাড়ির সামনে ঠিক, এবং ওই মহিলা হাত দেখিয়ে দাঁড়াতে বলে রিক্সাতে, এবং রিক্সাওয়ালা যখন জিজ্ঞাসা করে কোথায় যাবেন, তখন মহিলা খুব মানে তুরন্ত ভীত সন্ত্রস্ত একটা গলায় বলেন যে আমাকে মালতীপুর, আমি খুব বড় বিপদে আছি, আমাকে মালতীপুর স্টেশন যেতে হবে, আমার 4টে ছেলে ঘরের মধ্যে ঘুমোচ্ছে, তো আপনি প্লিজ আমাদের নিয়ে চলুন এবং আমি মানে আমার ছেলেদের আমি তাহলে নিয়ে আসি। তো এটা শুনে রিক্সাওয়ালা তখন দেখেছে যে একজন মহিলা অত রাত্রেবেলা উনি ওরকম ভয়ের মধ্যে আছেন, একটু হেল্প করা দরকার। তো উনি তখন দাঁড়িয়েছিলেন মহিলাকে হেল্প করার জন্য, এবং মহিলা বলে যান যে আমি আমার ছেলেদের নিয়ে আসছি। এবার বেসিক্যালি রিক্সাওয়ালাটা ওই মহিলার ফিরে আসার জন্য ওয়েট করছিল, এবং মহিলা ভেতরে যান, তারপর আর ফেরেন। তো উনি ততক্ষণ ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলেন। এবার তো পুলিশ তো এসে সঙ্গে সঙ্গে ওকে বলে যে কোনো দরকার নেই, তুমি চলো এখান থেকে, কোনো ভাড়া নিতে হবে না তোমাকে। তখন ও বলে যে মহিলা খুব বিপদে আছে, ঠিক আছে বিপদ হলে আমরা বুঝবো, আমরা পুলিশ, তুমি ইমিডিয়েটলি আমাদের সাথে পুলিশ স্টেশনে চলো। তো রিক্সাওয়ালাটাকে ওদেরই মানে ওই পুলিশ যে কন্ট্রোলিং ভ্যান, ওর সাথে ধীরে ধীরে ওরা নিয়ে যায়। তখন রিক্সাওয়ালাটা কিছুই জানে না যে ওই বাড়িতে কি ঘটেছে। ওখানে পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি শুনেছো যে বাড়ি এখানে এই মালতীপুরে একটা খুন হয়েছে, এক মহিলা এবং 4 জন? বলছে হ্যাঁ, আমি এখানে কয়েকদিন হলো এসছি রিক্সা চালাতে, আমি শুনছিলাম বটে যে এরকম একটা খুন টুন হয়েছে কোথাও। তো তাতে পুলিশ যখন ওকে বলে যে তুমি যে বাড়ির সামনে দাঁড়িয়েছিলে এবং সেটাই হচ্ছে সেই বাড়ি, এবং সম্ভবত তুমি যার সাথে কথা বললে যে মহিলার সাথে বা বলেছো মনে করছো তিনি সম্ভবত সেই মহিলা যিনি তার 4 সন্তানের সাথে খুন হচ্ছে। এটা শুনে সেই রিক্সাওয়ালার একটা অদ্ভুত মানে স্ট্রেঞ্জ একটা রিয়াকশন হয় অবভিয়াসলি, এবং ভয়ে ও সঙ্গে সঙ্গে মানে ওই শকটা নিতে পারেনি এবং সে বমি করতে শুরু করে ওখানে। এবার রিক্সাওয়ালাটাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে হসপিটালে ভর্তি করা হয়, এবং তারপর যথারীতি সে অনেক ভোগে এবং অনেক মানে তার শোনা যায়, মানে আমি মানে উজ্জ্বলের মুখে যে শোনা, এবং অনেকদিন ভোগার পর মানে সে ঠিক হয়নি, সে মারা যায় আলটিমেটলি। রিক্সাওয়ালাটা মারা যায় মানে ওই শকটাতে। এবার এখানে ঘটনাটা শেষ হয়ে গেলে পারতো, কিন্তু এরপর ছোটখাটো ঘটনা ঘটতে থাকে ওই বাড়ির চারিদিকে। তো একটা ঘটনা উজ্জ্বলের মানে আমি যখন লাস্ট উজ্জ্বলের ফ্যামিলিকে মিট করেছিলাম তখন উজ্জ্বলের মায়ের কাছে শুনলাম, কাকিমার কাছে। তো উনি বলছিলেন যে ওই তারপর থেকে সবাই মোটামুটি বাড়িটা অ্যাভয়েড করতে শুরু করে, মানে ওই জায়গাটার দিকে, মানে প্রয়োজন পড়লে তারা একটু ঘুরে যেত। এরকম করে দিন যাচ্ছে, দিন যায়, 2-3 মাস যাওয়ার পর যখন সবার মধ্যে ভয়টা একটু থিতিয়ে পড়েছে, এই সময় মানে সবাই আবার নর্মাল লাইফে যখন ফিরে গেল, সবাই যে যার মতো ওই জায়গাটা পাস করতো, আর ওই ভয়ের ব্যাপারটা তখন আর কারো মনে সবাই একটু মানে ভুলে গেছে ভয়, এরকম একটা ঘটনা ঘটেছিল। তো একবার ওরকম ওই গ্রামে উজ্জ্বলরা তো যে পাড়ায় থাকতো, তো ওই মানে যে পাড়াতে এই বাড়িটা, সেই পাড়াতে একটা গাজন বসে, মানে ওই গাজন হচ্ছে ওই গম্ভীরা বা গাজন এই টাইপের গানগুলো হচ্ছে ওরা মানে বড় করে চাঁদোয়া টাঙিয়ে তার নিচে সব ধর্মীয় গান টানিয়ে সব হয়। তো ওখানে সবাই গ্রামের সবাই ওখানে যায় এবং ওখানে বসে ধর্মের গান শোনে, যে অনেক রাত পর্যন্ত হয়, মোটামুটি মানে রাত
2টো 2:30 পর্যন্ত হয় এবং সবাই তারপর নিজের বাড়ি ফিরে আসে যে যায়। তো উজ্জ্বলের একবার ওরকম ওখানে গাজন হচ্ছে, তো উজ্জ্বলের মারা তো ওরা তো অন্য পাড়ায় থাকে, তো ওরা ওই দক্ষিণ পাড়ায় যাওয়ার জন্য রাত তখন হয়ে গেছে মোটামুটি 12টা 12:30। তো উজ্জ্বলের ভাই এরা সব বাড়িতে ঘুমোচ্ছে। তো উজ্জ্বলের মা উনি কাকুকে বললেন, মানে ওনার স্বামীকে বললেন যে চলো আমরা একটু, এরা তো ঘুমোচ্ছে, আমরা একটু গান শুনে আসি। তো ওরা মোটামুটি রাত্রেবেলা দুজন মিলে হাঁটতে হাঁটতে ওরা মানে গিয়েছেন। তো এবার গাজন যেখানে হচ্ছে, যে বাড়িটাই মানে যারা অর্গানাইজ করেছে ব্যাপারটা, তো সেই বাড়িতে যাওয়ার 2টো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে মানে ওই দক্ষিণ পাড়ার সামনে দিয়ে ঘুরে একটা যায়, আর আরেকটা শর্টকাট রাস্তা আছে যেটা যায় হচ্ছে মানে একটু গাছগাছালি মানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আবার পরে এই যে এই বাড়িটা যেখানে এই অঘটনটা ঘটেছিল তার পেছন দিক। তো ওরা যাওয়ার সময়, উজ্জ্বলের মা এবং বাবা ওরা যাওয়ার সময় কিন্তু গেছেন হচ্ছে ঘোড়া রাস্তাটা। তো ওখানে গিয়ে ওরা গান শুনেছেন মোটামুটি অ্যারাউন্ড 1টা 2টো পর্যন্ত। তারপর ওরা হঠাৎ খেয়াল হয়েছে যে বাচ্চা দুটো বাড়িতে ঘুমোচ্ছে, তো এবার ফেরা উচিত। তো উজ্জ্বলের মা মানে বাবার মা ওরা যখন ফিরছে, তো ফেরার সময় হঠাৎ উজ্জ্বলের মা আবার প্রচন্ড সাহসী। উনি বললেন যে কি দরকার আবার এতটা রাস্তা ঘুরে যাওয়া, তো চলো এই যে শর্টকাটটা মানে যেটা ওই বাড়ির পেছন দিয়ে যায়, এই শর্টকাটটা দিয়ে চলে যায়। তো উজ্জ্বলের বাবা বললো ঠিক আছে চলো, এমন তো আর মানে এখন তো মানে অনেকদিন হয়ে গেছে, এখন আশা করা যায় ভয়ের পিছনে। তো আর সত্যি কথা বলতে ওদের অত মাথাতেও ছিল না যে এই বাড়িটার পাশ দিয়ে ওই রাস্তাটা যায়। তো ওরা যেতে যেতে তখন মানে ওই গ্রামের দিকে অত আলো টালো পৌঁছয়নি, আর এটা অনেক বছর আগেকার কথা, মানে প্রায় অ্যারাউন্ড মোটামুটি হয়তো 25 বছর আগেকার, 25-26 বছর। তো ওরা রাত্রেবেলা তো অত আলো টালো নেই, চাঁদের আলো আছে, সে গাছগাছালির ফাঁক দিয়ে এসে রাস্তার উপর পড়েছে এবং রাস্তার বিভিন্ন জায়গায় মানে খন্ড খন্ড ভাবে আলোকিত হয়ে আছে চাঁদের আলোতে, মানে কোনো ইলেকট্রিসিটি নেই। তো ওরা দুজন মিলে স্বামী স্ত্রীতে কাকু কাকিমা ওরা গল্প করতে করতে রাস্তা দিয়ে আসছেন। হঠাৎ করে ওই বাড়িটা যেখানে ঘটনাটা ঘটেছিল এবং তার পেছন দিকে হঠাৎ করে ওরা দেখলেন যে রাস্তার ঠিক মাঝখানে একজন কেউ বসে আছে, মানে বোঝা যাচ্ছে যে গায়ে সাদা রঙের একটা কাপড় জড়ানো এবং চুপচাপ ওই দিকে মানে পেছন ঘুরে বসে আছেন। ওরা দেখতে পাচ্ছে না কিন্তু মুখটা, পেছন ঘুরে বসে আছেন এবং কিছু একটা করছে বসে। তো এটা শুনে তো মানে ওরা হঠাৎ করে থমকে যান। একে রাস্তা মানে রাত্রেবেলা অত রাত করে এই টাইপটার সময়, তারপর ওরকম মাঝ রাস্তায় বসে হঠাৎ ওরকম করে কেউ কিছু করছেন। তো বেসিক্যালি উজ্জ্বলের বাবার সামনে ছিলেন, তো উনি ভেবেছেন হয়তো কোনো মহিলা রাস্তার মধ্যে বসে বাথরুম করছে, ওই জন্য উনি হঠাৎ করে ঘুরে যান। ঘুরে গিয়ে উজ্জ্বলের মাকে বলেন যে ওখানে একজন মহিলা উনি বসে আছেন, তো আমরা যদি ওই দিকে এখন উনি যদি আমাদের আওয়াজ পান তো উনি খুব একটা বাজে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বেন, তো একটু দাঁড়িয়ে যাও, আমরা তারপর যাবো আমরা ওই দিকে। উজ্জ্বলের মাও যথারীতি দাঁড়িয়ে যান। কিন্তু ওরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর, প্রায় মোটামুটি 1-2 মিনিট দাঁড়িয়ে থাকার পরও মহিলার ওঠার কোনো লক্ষণ ওরা দেখতে পেলেন না। উনি কন্টিনিউয়াস ওখানেই বসে আছেন এবং পেছন ঘুরে এবং কি করছেন সেটা এরা এই দিক থেকে বুঝতে পারছেন। তো ওরা তখন পেছন থেকে আওয়াজ দেয় যে কে বসে আছেন ওখানে, এরকম বলে আওয়াজ দেয়। এবার যেই আওয়াজ দিয়েছেন অমনি ওই যে মূর্তিটা সে ওরকম বসে বসে পেছন ঘুরে ওদের দিকে তাকিয়েছে এবং যেই তাকিয়েছে ওটা দেখে ওদের গোটা গায়ে শিহরণ ফেলে গেছে। কারণ কি মানে যেই ঘুরেছে অমনি দেখছে মানে বলছে, মানে উজ্জ্বলের মার মুখে যা শুনলাম, বলছে দুটো মুখের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুটো চোখ এবং চোখ দুটো এত বড় এবং জলে বেসিক্যালি আমরা শুধু চোখটার দিকে তাকিয়ে আমাদের পুরো পা থেকে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত গোটা শরীরের রং কালা হয়ে গেছে এবং তিনি এক দৃষ্টে মানে একদম ওই জ্বলন্ত চোখ নিয়ে পুরো আমাদের দিকে জাস্ট তাকিয়ে আছেন আর কিচ্ছু করছেন না, শুধু চুপচাপ বসে ঘুরে আমাদের দিকে তাকিয়ে আছেন। এবং ওটা দেখেই তো ওরা সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দুজনে মিলে দৌড় এবং দৌড়াতে তারপর ঘুরে মানে ফেরত পথে অন্য যে রাস্তাটা ওইটা দিয়ে হাঁপাতে রাম নাম করতে করতে দৌড়াতে ওরা যখন বাড়িতে গিয়ে নিজেদের বাড়িতে গিয়ে দরজা মানে ওরা এক বাড়িতে ভাড়া থাকতো উজ্জ্বলরা, তো ওই বাড়িতে গিয়ে যে বাড়ির মালিক তার দরজায় নক করতে শুরু করে এবং উনি অত রাত্রে অবশ্যই উনি দরজা খুলেছেন, যে বলেছেন কি হয়েছে তোমরা এরকম হাঁপাচ্ছ কেন। তো ওরা বলেছে যে এরকম আমরা ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, তো রাস্তায় এরকম দেখলাম যে একজন কেউ বসে আছে এবং সে ঘোরার পর তার চোখ দুটো এত বড় এবং এত মানে ভয়ঙ্কর ভাবে একটা অদ্ভুত একটা মূর্তি। তো সেটা দেখে আমরা মানে ভয় মানে আমরা অন্য রাস্তা দিয়ে দৌড়ে এসেছি। তো এটা শুনে এবার ওই বাড়িতে দুটো ভদ্রলোক থাকতেন ভাড়া, মানে আরেকটা ভাড়া উজ্জ্বলদের ফ্যামিলি ভাড়া থাকতো, আর আরেকটা ফ্যামিলি ভাড়া থাকতো, মানে দুজন ব্যাচেলার
ভদ্রলোক, দুজনে ইন্ডিয়ান অয়েলে চাকরি করছে। ওরা তখন বললো, ওরা আবার একটু সাহসী, যেহেতু ওরা ব্যাচেলার, তখন একটু বয়স কম, ওরা তখন সাহসী। ওরা বলবো কই দেখি দেখি ভূত দেখবো, আমরা ভূত দেখবো বলে ওরা বেরিয়ে আসে বলে যে কোথায় হয়েছে, বলছে এরকম ওই যে ওই বাড়িটায় এই ব্যাপারটা হয়েছিল, তার ঠিক পাশের যে রাস্তাটা সেখানে ওরকম আছে। তো ওরা বলে না আমরা এখনই যাচ্ছি, আমরাও দেখতে যাবো, দেখি কি। তো ওরাও যান এবং ঠিক এক্স্যাক্টলি মানে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের পর ওরাও দৌড়াতে দৌড়াতে ফিরে আসে এবং ওদের জিজ্ঞাসা করা হয় কি দেখছিল, এবং ওরাও সেম জিনিসটা বলে যে ওখানে কেউ একটা ওরকম ভাবে বসেছিল। ওরা গিয়ে যখন ডাকে যে কে আছে ওখানে বসে, ঠিক এক্স্যাক্টলি ওরকম হিংস্র ভাবে মানে ওই মানে যিনি বসেছিলেন উনি ঘুরে থাকান এবং তার চোখ দুটো এত বড় এবং ভয়ঙ্কর ভাবে জ্বলছে যে ওটা দেখে ওরা মানে ওরা তো একটু সাবধান হয়ে ছিলই, এবং তারপর ওটা দেখার পর ওরা মানে ওরা আর 1 সেকেন্ড ওখানে দাঁড়ায়নি। তারপর এই ধরনের ঘটনাগুলো ছোটখাটো ঘটতো। তবে এই ঘটনাটা আমার খুব মানে ইন্টারেস্টিং লেগেছিল, তাই আমি ভাবলাম যে হয়তো ভূত এফএম এর সমস্ত লিসনারদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে খুব ভালো লাগবে। আমার ভূত এফএম খুব ভালো লাগে শুনতে। এটা মানে আরো 100 বছর চলুক, আমি এই প্রার্থনাই করি। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। একটা ঘটনা সেটা আমাদের সাথে আছেন আহমেদ বাবু, তিনি বলবেন, বাবু ভাই বলবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওকে, শুনুন, আমরা শুনি বাবু ভাইয়ের কাছে সেকেন্ড ঘটনাটা। একটা ঘটনা আছে আর একটা ছোট মানে কথা বলতে চাই। জি। As আমি হঠাৎ শুনে মনে পড়লো লাশ কাটা ঘর নিয়ে খুব কিউরিয়াসিটি মানুষের এর জন্য। অ্যাকচুয়ালি লাশ কাটা ঘর এই জিনিসটা নিয়ে মানুষের অনেক কিউরিয়াসিটি, অনেক ভয়, অনেক কিছু কাজ করে। ভয়টা কিছুতে কাজ করে, একজন মানুষ মরে গেছে সেটা থেকে না। তবে মরে যাওয়া মানুষের আশপাশ দিয়ে যারা ঘুরে, সেটা কিন্তু খুব খারাপ রকমের একটা খারাপ জিনিস, এন্টিটিস। হ্যাঁ, আপনি একবার কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, এবং সেটাই। এটা কিন্তু খুবই খারাপ একটা এন্টিটি, এবং এই কারণে কিন্তু ধর্মসম্মতভাবে বলা হয়, আমাদের ইসলাম ধর্মে তো বলা হয় এবং অন্যান্য ধর্মে বলা হয় যত দ্রুত সম্ভব সৎকার করে ফেলা লাশটা। এবং এই ধরনের জিনিস যদি কারো উপরে আসর করে, আপনি হয়তো জানেন রাসেল ভাই, আপনার মনে আছে কিনা, আমরা অনেক ছোট ছিলাম তখন, একজন মানুষ ছিলেন যিনি মানুষের কলিজা খেতেন। হ্যাঁ, পুরান ঢাকায়। এবং তার কিন্তু মাথায় সমস্যা ছিল, এবং সে তার জীবনী পড়েছি আমি সেখানে, মানে তার অ্যাবনর্মাল সাইকোলজি জানার জন্য। তো সে বলেছে তাকে একজন ডোমের সন্তান নিয়ে যেত এক সময় লাশ কাটা ঘরে, সেখান থেকেই তাকে প্রথম লাশ খাওয়া শেখানো হয়, এবং সে বিভিন্ন রকমের মানে খুবই ভয়ঙ্কর জিনিসপত্র হয়। হ্যানিবল তো একটা হ্যানিবল তো অন্য জিনিস। কাল্পনিক চরিত্র। হ্যাঁ, সেটাই। এটা হচ্ছে বাস্তব হ্যানিবলের থেকে প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস। এই লোকটা নাকি পরবর্তীতে সুস্থ হয় তাকে চিকিৎসার পরে, বাট কেউ বিশ্বাস করতো না তাকে। ঠিক আছে, বিশেষ করা যায় না তো আসলে। হ্যাঁ, সেটাই। তো লাশ কাটা ঘর নিয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার। আগ্রহ থাকাটা আসলে আমার মনে হয় সমুচীন হবে হবে। কোন সময় কাকে কোন অ্যাবনর্মাল সাইকোলজি অ্যাটাক করে, আই ডোন্ট নো। আচ্ছা, দেখ, এখন যেটা বলবো মাছ নিয়ে রাসেল ভাই, যে আপনি যেটা আগে বললেন যে মাছ জাল টান নিয়ে যাচ্ছে, মাছের সাথে কিন্তু পিশাচের একটা বাজে, মানে অ্যাকচুয়ালি এই ধরনের যে বাজে জিনিসটা জিন বা আমরা যেটা বলি, এদের বিভিন্ন কাইন্ড আছে। একটা শ্রেণী আছে যারা পানির আশপাশেই থাকে এবং মাছের সাথেই এবং এটাকে গ্রামে কিন্তু ওই যে মেচভূত এরকম টাইপের নামটাই আছে। এবং এমনকি আমরা যে রূপকথাতে বলি মারমেইড, এটাও কিন্তু এক ধরনের এই ধরনেরই বাজে এন্টিটিস। কিন্তু আমার কাছে পুরো যে ব্যাপারে ফেরি টেল বললেও, বাট এটা যাদের কাছে শুনেছি, এবং আমি কিছু প্রাচীন বইও পড়েছি যে সেখানে লেখা আছে মারমেইডের চেহারা সুন্দর মনে করার কোনো কারণ নেই, মারমেইড দেখতে খুবই কুৎসিত। এরকম পড়েছি আমি, এবং আমি খুব ভয়ঙ্কর বর্ণনাও পড়েছি মারমেইড। হ্যাঁ, মানে সেটা অবশ্য যে ইস্ট মানে ওয়েস্টের না, ওয়েস্টে তো জিনিসটাকে অনেক সুন্দর করে মানে এটাকে আসলে মানুষ কালার করে দেয়। ওই যে আপনি যে বললেন যে ওই যাদের কথা বললেন আলোচনা করতে চান, তারা অনেক কিছু চেঞ্জ করে ফেলবে। আচ্ছা, যাই হোক, সো ভৌতিক ব্যাপারটা হচ্ছে এই মাছের ব্যাপারটা। আমি খুব ছোট ছিলাম, আমি তখন মানে আমার বয়স তখন হয়তো 6 মাস বা 1 বছর। আমার শোনা কাহিনী, আমার ছোট মামার কাছে শোনা। আমার ছোট মামা আমার থেকে বয়সে 5-6 বছরে বড়, বেশি বড় না, উনি ছোট ছিলেন। তো সে খেলতে গিয়েছিল, আমি তখন আমার নানা বাড়িতে, সে পাশের যে পুকুর ছিল, আমার নানা বাড়িটা হচ্ছে আপনার ইব্রাহিমপুর এলাকাটা হচ্ছে খুব একটু তখন বেশ গ্রাম ভাব ছিল ওই সময়। তো ওখানে একটা পুকুর ছিল, পুকুরটা নিয়ে অনেকেই বদনাম শুনেছে, অনেকেই নাকি অনেক কিছু দেখতে পুকুরে পারে। তো একজন আমার ছোট মামাকে বলে যে এই পুকুরের পাড়ে একটা জায়গায় বলে কি আমার একটা সোনার আংটি হারিয়ে গেছে, তুমি খুঁজে দিতে পারবে? তো আমার মামা খুব আগ্রহ নিয়ে এসে, ছোট মানুষ, সে ওই পানিতে খুব মানে সারাদিন লাফালাফি করে আংটি খোঁজার জন্য। এটা কি আর পাওয়া যায়? কিছুই পায় না। সে দুপুরের পরে বাসায় আসার পরে আমি তখন আমার মায়ের কোলে ছিলাম, তো উনি আমাকে কোলে নিতে চায়। তা আমাকে যখন কোলে নিতে চায় তখন নাকি আমি খুব কান্নাকাটি শুরু করি।
এবং মানে উনি কোলে নেয়, কোলে নেওয়ার পর থেকে আমার কান্নাকাটি শুরু হয়, কাঁদতে কাঁদতে একদম লাল হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়, মানে নাই, মানে অনবরত কাঁদছি। তো এরকম সময় আমার আম্মা তখন আমাকে, এখন কোনো না পেয়ে উনি দোয়া পড়ে না, তারপরে উনি নিয়ে যায় এক হুজুরের কাছে, ওখানে কাছাকাছি একজন মৌলানা ছিলেন ওনার কাছে। তো উনি দেখে নাকি বলে যে ওটার মধ্যে একটা বাজে জিনিস এসে তাকে ভয় দেখাচ্ছে, এবং এটা সম্ভবত কোনো পানির জিনিস আশপাশ থেকে আসছে। তো তখন দোয়া পড়ে দেয়, এবং দোয়া পড়ার পরে কান্নাটা থেমে যায়, এবং পরবর্তীতে আমার আম্মা আমার আরেক নানার কাছে নিয়ে যায়, ওনার হাতে একটা কাইতন পড়ে যায়, এরপর থেকে কান্নাটা থেমে যায়। তো এই মাছের ব্যাপারটা যেটা বললাম, মাছের সাথে এই জিনিসগুলো কিন্তু রাসেল ভাই রিলেটেড, এবং এর আগেও আমি আপনাকে বলেছি যে অনেক সময় মাছ কেটে নিয়ে আসতে দেখা যায়, এবং এরকম ধরনের অনেক ধরনের ঘটনা হ্যাঁ, আছে। কারণ মাছ এক ধরনের পিশাচ আছে মাছ যারা- চাওয়া রান্নার সময়, তারপরে যে মাছ কেটে ওই যে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পথ আটকানো, এরকম ধরনের অনেক এবং এই ধরনের। পিশাচ, এটা এক ধরনের পিশাচ, এক ধরনের বাজে জিন। এরা কিন্তু এরা বাথরুম, নোংরা জায়গা, ফিল্থি জায়গাগুলো, সেটাও একটা সেখানে ধরনের। তারা থাকে, মাছের এই পিশাচ গুলাই থাকে সেখানে, এবং এদের দ্বারা মানুষ আক্রান্ত হতেই পারে। এর জন্য তো আছে বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতে হয়। সেটাই। তো আরেকটা ঘটনা কি মানে সে বলতে চাচ্ছিলেন নাকি এটাই সেটা? এটাই সেটা। সো এটা ছিল ঘটনা, এবং আমরা সেটা শুনলাম। থ্যাংক ইউ বাবু ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। আমি একটা ছোট্ট একটা ইমেল পড়ে ফেলি এই ফাঁকে, এবং আশা করছি যে এই ইমেলটাও আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি রাকিব, আমার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানায়, গ্রামের নাম গরফা। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। শুরু থেকেই আমি ভূত এফএম শুনে আসছি। কোনো কারণে কোনো এপিসোড মিস হয়ে গেলে আমি ডাউনলোড করে শুনি। ভূত এফএম সকল এপিসোড আমার সংগ্রহে আছে। ভূত এফএম এ এটা আমার সেকেন্ড ইমেল। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার পাশের গ্রামের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। সেই গ্রামটির নাম কাটাখালী। আমাদের গ্রাম অর্থাৎ গরফা থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 17 বছর আগে। সে সময় ওই গ্রামে কোনো বিদ্যুতের আলো ছিল না, বলা চলে অজপাড়াগা। মসজিদটি ছিল সেই গ্রামের কবর স্থানের পাশে। কবরস্থানটা ছিল অনেক বড় আর ঝোপঝাড়ে ভরা আর নির্জন জায়গা। মসজিদটায় যাওয়ার জন্য সেই কবরস্থানের পাশ দিয়ে ছিল একটি সরু পায়ে হেঁটে হাঁটা রাস্তা। আশেপাশে দূরে দু একটা বাড়ি ছাড়া তেমন কোনো বাড়িঘরও ছিল না, এবং বাড়িঘর ছিল না বললে চলে। সেই সরু রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে রাস্তাটা ব্যবহারের একটি সরু খাল। সেই খালে তখন পানি ছিল না, পানি ছিল। ঘটনার দিন রাতে ফজরের আজান দেওয়ার জন্য সেই মুয়াজ্জিন বাড়ি থেকে বের হন, এবং তার বাড়িটি ছিল মসজিদ থেকে বেশ খানিকটা দূরে। সব সময় তিনি বাড়ি থেকে অজু করে বের হতেন। কোনো এক কারণে সেই দিন তিনি অজু না করেই বাড়ি থেকে বের হন মসজিদের উদ্দেশ্যে। তিনি মোটামুটি ভালোই একজন সাহসী মানুষ ছিলেন। সেদিন রাতে তিনি একটু আগেই বাড়ি থেকে বের হন তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে। তখন রাত 2টা বা 2:30। তিনি সেই পায়ে চলা রাস্তা ধরে যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে। হালকা হালকা জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক, সব মিলিয়ে এক অচেনা পরিবেশ। অচেনা পরিবেশ। কেন অচেনা পরিবেশ? আমার কাছে এটা জিনিসটা বোধগম্য হলো না। গ্রামে তো এরকমই থাকে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান যে 10 থেকে 12 ফুট লম্বা একটি বয়স্ক লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, এবং সেই চিকন রাস্তাটার ওপর সে দাঁড়িয়ে আছে। তিনি লোকটিকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যান, তারপর বুকে সাহস নিয়ে পাশ থেকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন সেই লোকটি রাস্তার ওপর আড়াআড়ি ভাবে শুয়ে পড়ে, যাতে তিনি যেতে না পারেন। তখন তিনি লোকটিকে পাশ কাটিয়ে যেতে পারলেন না, এবং কারণ এক পাশে কবরস্থান আর অন্য পাশে ছিল খাল। তাছাড়া ওই মানুষরূপী যেটা শুয়ে পড়েছিল সে ছিল অনেক লম্বা। যেহেতু তাকে মসজিদে যেতেই হবে, তাই তিনি মনে সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে তার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি যখন এক পা লোকটার গায়ের ওপর দিয়ে ওই পাশে দিয়েছেন, তখন তার অন্য পাটি 2 হাত দিয়ে ধরে ফেলল সেই
লম্বা লোকটি। তিনি প্রচন্ড ভয়ে খুব ঘামছেন আর আল্লাহকে স্মরণ করতে লেগেছেন। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি আরো দোয়া পড়তে থাকলেন। এক সময় তিনি বুঝতে পারলেন যে তার পাটা একটু ঢিল হয়ে আসছে। তখন তিনি জোরে টান দিয়ে পাটা বের করে একটা দৌড় দিয়ে একটু সামনে চলে যান। পেছনে ফিরে তিনি দেখতে পান ওই লম্বা লোকটি বিশাল আকারের একটি মহিষ হয়ে মহিষে পরিণত হয়েছে এবং সে পানিতে নেমেছে। তিনি সেটা দেখে এক মুহূর্ত আর দেরি না করে দৌড়ে মসজিদে চলে গেলেন। এরপর তিনি আর কোনোদিন গভীর রাতে বাড়ি থেকে বের হননি। এই ছিল ঘটনা। আমার কাছে আরো অনেক প্যারানরমাল স্টোরি আছে যা আপনাকে আমি সময় করে ইমেইল করব। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের যে অতিথি সুদূর গৌরীপুর থেকে ঢাকা এসছেন এবং তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসবো। নাম খায়রুল ইসলাম। জি জি বলেন, আপনার ঘটনা শুনে আসেন। ঘটনাটি হয়েছে, আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মুফাজ্জল হোসেন। জি। তো ওনার বাড়ি ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলায় শাহগঞ্জ সংলগ্ন ভুটিয়াকোনা গ্রামে। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে। তো উনি কোনো এক কাজে, উনি পেশায় কিন্তু ব্যবসায়ী ছিল। আচ্ছা। তো কোনো এক কাজে সে শাহগঞ্জ সংলগ্ন অন্য একটি গ্রাম খনক বাড়িতে যেতে হয়। তো যাওয়ার সময় তার ভাতিজা হারুনকে সাথে নিয়ে যায়। তারা মোটর বাইকে যায়। তো কাজ শেষে তাদের বাড়ি ফিরতে প্রায় রাত আনুমানিক 2টা কি 2:30 বেজে যায়। তো শাহগঞ্জ এবং ভুটিয়াকোনা আসা যাওয়ার পথে তাজপুর গ্রাম পড়ে। তাজপুর গ্রামের একটি ব্রিজ থাকে, ব্রিজ ছিল সেটা। সেই ব্রিজ নিয়ে অনেক প্যারানরমাল ঘটনা অনেক শোনা যায়। আর মুফাজ্জল ভাইও অনেক ঘটনা শুনেছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তার সাথে এরকম কোনো কিছু করতে পারে, কারণ সে প্যারানরমাল বিষয়ে বিশ্বাসী ছিল না। তো সঙ্গত কারণে রাত্রে যখন সে আসছিল, এইসব ঘটনা তার মাথায় কাজ করছিল যে ব্রিজের কাছাকাছি আসার পরে তার ভিতরে একটু ভয়ও কাজ করছিল। তো ব্রিজের একসময় ব্রিজের উপর উঠার পরে অনাকাঙ্ক্ষিত ভাবে তার মোটর বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সে একটু নার্ভাস ফিল করে। তো সে বাইক থেকে নেমে ভাতিজা হারুনকে নিয়ে বাইকটা চেক করার চেষ্টা করে যে কি সমস্যা হলো। তো স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন, স্টার্ট হচ্ছে না। তো হঠাৎ ওই দিন পরিবেশটা ছিল অনেকটা পূর্ণিমা রাত, জ্যোৎস্না ছিল। তো মোটামুটি আশেপাশে পরিবেশটা ভালোই দেখা যাচ্ছিল। তো মূল ঘটনা বলার আগে আমি ব্রিজের একটু বিবরণ দিয়ে যাচ্ছি যে শাহগঞ্জ থেকে যে রাস্তাটি আপনার চাঁদপুর ব্রিজ অব্দি আসে সেটা শেষ হয় এবং ব্রিজের অপর প্রান্ত থেকে ভুটিয়াকোনা এবং তাজপুর দুই দিকে দুটি রাস্তা চলে যায়। আচ্ছা। তো ব্রিজ এবং দুই রাস্তার মধ্যবর্তী স্থান 0 পয়েন্ট, যেটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তো শাহগঞ্জে ব্রিজের এক প্রান্তে মুফাজ্জল ভাই এবং তার ভাতিজা হারুন বাইকের পাশে ছিল। তার বাইকটাকে চেক করার চেষ্টা করতেছিল যে ঠিক করার জন্য। তো হঠাৎ মুফাজ্জল ভাইয়ের দৃষ্টি পড়ে ব্রিজের মধ্যবর্তী স্থানে। তো হঠাৎ কে একজন অবয়ব ব্রিজের উপর দেখা গেল, সে পিছনের সাইডে দেখা অনেকটা মহিলাদের মতো তো হেঁটে যাচ্ছে। তখন মুফাজ্জল ভাই একটু ভয় পেয়ে গেল। ভাবলো সে তার উপস্থিত জ্ঞান যখন চালু করলো, তখন সে চিন্তা করলো কেউ যদি তার সামনে দিয়ে যায় তাহলে তো পিছন থেকে আসতে হবে, মাঝ বরাবর তো কেউ আসতে পারে না, আর সামনে দিয়েও আসলে দেখা যাবে। তো আবার সে খেয়াল করছিল ভালো করে আমার পিছন থেকে কেউ আমাকে ক্রস করে যায়নি। তো ব্রিজের মাঝখানে হঠাৎ করে কে আসলো, এইসব ভেবে সে একটু ভয় পেয়ে গেল। তো সে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলো। আর তার ভাতিজা হারুনের বয়স কম ছিল, যার কারণে তাকে একটু বুঝতে চায়নি বিষয়টা, যেন ভয় পেয়ে যেতে পারে এই কারণে। তো সে চুপচাপ দেখতে থাকে বিষয়টা। তো এক সময় এই অবয়বটি এই দুই রাস্তা এবং ব্রিজের 0 পয়েন্টের ওখানে দাঁড়ায়। তারা এক পলকে মুফাজ্জলের দিকে মাথা করে তাকায়। তখন তার অবয়বটি দেখে মুফাজ্জল খুব ভয় পেয়ে যায়। তো অবয়বটি এরকম ছিল যে তার শ্বাসের গর্জনটা অনেকটা বাঘের গর্জনের মতো শোনা যাচ্ছিল এবং চোখগুলো ছিল রক্তলাল, আগুনের মতো।
হ্যাঁ, এই অবস্থা থেকে মানে মানে মুফাজ্জল ভাই ঠিক থাকতে পারে না, মানে দুয়ার দুরুস পড়তে শুরু করে যেমন জানে উনি, এবং ভয়ে কাঁপতে কাঁপতে বাইকে অনবরত স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। তো এক পর্যায়ে আল্লাহর মতে বাইকে স্টার্ট নেয়, আর বাইকের ফ্যাস্ট্যাগটা চালু হওয়ার পরে সে দেখে যে তার অবয়বটি নেই। তো সে তাড়াহুড়ো করে তার তখনও খেয়াল ছিল যে তার ভাতিজা হারুন বাইকে উঠেছিল। তো সে বাইক এক সময় ব্রিজ ক্রস করে সে চলে যায়। জি। কিছু দূর যাওয়ার পরে এক সময় মুফাজ্জল ভাই তার ভাতিজাকে নাম ধরে ঢাকে। তো সারা না পেয়ে ঘাড় ঘুরে পিছনে সিটে চাই দেখে যে ভাতিজা হারুন নেই। তো সে ঘাবড়িয়ে যায় এবং বাধ্য হয়ে আবার ব্রেক করে চলে আসে ব্রিজের কাছে। তো পরে তো ব্রিজে যাওয়ার সাহস পায় নাই। পরে এলাকাবাসীকে সে ডাকাডাকি করে এবং গাড়িতে হর্ন বাজাতে থাকে। তো এলাকাবাসী ছুটি আসার পরে বিস্তারিত খুলে বলে এবং এলাকাবাসীকে নিয়ে সে ব্রিজের উপর হারুনকে অজ্ঞান অবস্থায় পায়, সে 0 পয়েন্টের উপর। তো হারুনকে পাশের একটা বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায় এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তার পরে যা বলে এইরকম যে চাচা যখন মুফাজ্জল ভাই যখন হোন্ডা দিয়ে স্টার্ট করে চলে যাচ্ছিল তখন তাকে রেখে চলে গেছিল। তার পিছন তার ভাই হারুন ভাতিজা ডাক ছিল, কিন্তু সে শুনতে পায় নাই। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো লিসেনার, দিস ইজ রাজ ফ্রম ধানমন্ডি। তো আজকে আমি আমার লাইফের যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা অনেক বছর আগে, আজ থেকে প্রায় 5-6 বছর আগে। তখন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, চাটখিল থানা। তো নর্মালি আমি ঈদটা আমি ওখানে করি, আমার হোম ডিস্ট্রিক্টে। তো 5-6 বছর আগে তখন আমার আঙ্কেল উনি বাইরে থেকে বাংলাদেশে আসছে। তো ফ্যামিলির সাথে ঈদ করার জন্য উনি আমার হোম ডিস্ট্রিক্টে যায়, হোম টাউনে। তো আমি উনি যাওয়ার কয়েকদিন পর আমি যাই আর কি। তো যাওয়ার উনি যখন ওখানে ঈদ করার জন্য যায়, তো ফ্যামিলির সাথে উনি যায় একসাথে। তো আমাকে ফোন করে আর কি যাওয়ার জন্য, যে কখন যাব। তো আমি ঠিক রমজানের ঈদের 1 সপ্তাহ আগে আমি যাই আমার হোম ডিস্ট্রিক্টে। তো ফাইন, আমি নর্মালি ইয়ার সময় এটা কি বলে রোজার সময় একসাথে সেহরি খেয়ে তখন আমি একবারে ঘুমাই, নামাজ পড়ে আর কি। তো ওই দিনে একই রকম ছিল। তো আমি সেহরি খেয়ে সারা রাতে আর ঘুমাই নাই, একসাথে মোবাইল কিছু মিউজিক শুনে আমি কি করলাম, সেহরি খেয়ে তারপর শুইলাম। একটু পরে আমার মানে ইফতারের পরে ডিনার করে আপনি একদম মাঝখানে না ঘুমিয়ে একদম সেহরি খেয়ে তারপরে সেহরি খেয়ে আমি একবারে ঘুমাই। তো হঠাৎ করে আমার ফোনে মানে ভাইব্রেশন হচ্ছে, যে আমি দেখলাম আমার চাচা ফোন দিচ্ছে বারবার। আমি বললাম এই টাইমে কেন ফোন দিবে? পরে আমি ফোনটা রিসিভ করলাম, আমাকে বলতেছে যে তুই কই? আমি বললাম যে আমি তো ঘুমাচ্ছি, একটু আগে সেহরি খেলাম, বলে একটু বাসায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আসতেছি, কোনো সমস্যা? মনে হচ্ছে সামথিং হ্যাপেন্ড, মানে ওনার কথার এক্সপ্রেশন গুলো এরকম ছিল। ঠিক আছে ফাইন, আমি আসতেছি। তো ওই দিন আবার আমার বাসায় আমার একটা কাজিনও ছিল আমার সাথে, কি বলে। তো আমরা গল্প করতে করতে একসাথে গল্প করলাম, তো দুজন একসাথে ঘুমাইলাম। যখন আমার আঙ্কেল আমাকে ফোন দিচ্ছে, পরে আমি গেলাম ওনাদের বাসায়। তো আমার রুমের যেই জানালাটা, ওটা বরাবর উনারদের রুম আর কি। তো আমি ঘুরে আগে ওনাদের মেইন দরজাতে না গিয়ে আগে আমি জানালাটা আমি নক দিচ্ছি খোলার জন্য। তো যখন আমি জানলাটা নক দিলাম, আমার চাচা উনি জানলাটা খুলে আমাকে বললো। আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? তুমি বলে যে দেখ। আমি দেখলাম যে ঠিক বেডের উপরে আমার চাচি উনি শুয়ে আছে, বাট মনে হচ্ছে কি অ্যাবনর্মাল। আমি বললাম যে কি হয়েছে? বলে যে ভিতরে। তো আমি বাসায় ভিতরে গেলাম, রুমে ঢুকলাম। আমি দেখলাম যে একটু পরে দেখলাম যে আমার চাচি উনি না মানে অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, এমন ভাবে উঠতেছে বেড থেকে, মনে হচ্ছে আরে 1-2 কেজিস কোনো কিছু যেরকম মুভ অন করলে যতটা ইজিলি উনি মুভ করতেছে। পরে উনি একটু পরে উঠতেছে, আবার খুব লাভ দিয়ে আবার বেডের মধ্যে পড়ে যাচ্ছে, মানে কি এক অবস্থা। মাঝে মাঝে উনি হাত পা গুলা খুব মুভ করতেছে। তো আমরা খুব ভয় পাচ্ছি আর কি বারবার। এমন হচ্ছে যে আমরা 3 জনকে উনি সরাই উনি রুম থেকে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। তো তারপর আমার সাথে আমার যে কাজিনটা ছিল, ও আবার মাদ্রাসা লাইন থেকে পড়াশোনা করছে, তো কোরআন হাদিস খুব ভালো জানে আর কি। তো সূরা পড়তেছে, সূরা ইয়াসিন, তারপর আয়াতুল কুরসি, আরো কিছু সূরা পড়তেছে, কিন্তু কোনোভাবেই ওটা রিলিফ হচ্ছে না, আরো বেশি অ্যাগ্রেসিভ, মানে রুম থেকে বের হয়ে যাবে। পরে সাথে সাথে কি করলাম, মসজিদের যে হুজুর ছিল ওনাকে ফোন করলাম। তো উনি একটু পরে আসলো। ও এর ভিতরে একটু হয়েছে কি রাসেল ভাইয়া, সেটা হচ্ছে যে আমাকে আমার যে কাজিনটা বললো যে কোনো কিছু হাড্ডি নিয়ে আসতে বাইরে থেকে। তো আমি কি করলাম, লাইট দিয়ে, আমি খুব ভয় পাচ্ছি, মানে ভয় পাচ্ছি এই জন্য যে ওইটা যদি আমাকে প্রসেস করে তাহলে আমি কি করবো, এই একটা ভয়। তারপর আমি লাইট নিয়ে বের হইলাম, অনেক খোঁজাখুঁজি পরে একটা হাড্ডি আমি নিয়ে আসলাম হাতে করে। পর উনার মুখের মধ্যে যখন দিলাম, তখনই উনি চিৎকার,
এত জোরে চিৎকার করতেছে মনে হচ্ছে যেন পুরাটা বিল্ডিং উনি ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা আর কি। আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে, তারপর আমরা রুমের ভিতরে লক করে আমরা 3 জন ভিতরে বসে আছি, আমি, আমার কাজিনটা, আমার চাচা, ঠিক আছে। আর উনার এইরকম অ্যাবনর্মালিটি গুলো দেখতেছি। একটু পরে হুজুর আসলো, মসজিদের হুজুর আসলো, কিন্তু হুজুরও অনেকভাবে ট্রাই করতেছে, কোনোভাবে উনি অনেক দোয়া দরুদ অনেক কিছু ঝাড় ফুক যেটাকে বলে আর কি, অনেক ট্রাই করতেছে, কোনোভাবে উনি বা আবার নর্মাল হচ্ছে না। তো ফাইনালি কি করলো হুজুর, আরেকজন যারা এক্সারসাইজ করে আর কি, ওরকম ইসলামিক টিচার খুব ভালো, অনেক দূরে থাকে, ওনাকে ফোন করছে। তো উনি আস্তে আস্তে অলরেডি প্রায় সকাল 6:30 বা 7 AM, তারপর উনি আসলো, উনি এসে তারপর অনেক দোয়া দুরুদ পড়ে অনেক কিছু করে তার ফাইনালি ওটা রিলিভ করে আর কি ওনার থেকে, বডি থেকে। তো রিলিভ করার পরে উনি কি করে, তো জিজ্ঞেস করে আর কি যে কিভাবে হয়েছে, তো বলে যে আমি পুকুরে বা নর্মালি আমার চাচি উনি কি করে অন্যান্য দিন সেরি খেয়ে উজু করে কোরআন শরীফ পড়ে তারপর নামাজ পড়ে, কিন্তু আনফরচুনেটলি উনি কি করছিল অন্যান্য সময় ওয়াশরুমে উজু করে, কিন্তু এইবার ওয়াশরুম না করে ওনাদের বিল্ডিং এর পাশে একটা অ্যাবান্ডন একটা পুকুর আছে, ওই পুকুরে উনি উজু করতে গেছে, ওখান থেকে অনেকে প্রসেস হয়েছে আর কি। তো বলেন যে ঠিক আছে, এটা তুমি কোথেকে তোমাকে ধরছে, বলেছে আমাকে যে পুকুর পাড়ে গত 5 বছর আগে আমি ছিলাম, তারপর আমি আবার আসছি, আমি যাবো না। তারপর অনেক কষ্টে অনেক ঝাড়ফুঁক করে তো ফাইনালি অনেকে ইয়ে থেকে রিলিভ ছাড়ানো হয়। ওকে, তারপরে রিলিভ করার পরে যখন ওনার সেন্স আসে নর্মালি আর কি, তখন অলরেডি সকাল 8টা বাজতেছে, কিন্তু সেন্স আসা পরে বলতেছে কি ব্যাপার, আমি তো এখন করবো, আমি তো এখন কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, সবাই লোকজন এখানে কি করে, কিন্তু অলরেডি তখন কিন্তু 8টা বাজতেছে। এর ভিতর যে এত কিছু হয়ে গেছে রাসেল ভাইয়া, উনি কিন্তু বলতে পারবে না। পরে উনি প্রচুর কান্নাকাটি করতেছে, ওনার পুরোটা বডি প্রচুর ফেইন্ট করতেছে, হাত ফেইন্ট করতেছে। পরে ওই হুজুরের সাথে আমি গিয়ে ওনার জন্য তাবিজ আনি অনেক দূর থেকে এনে, তারপর তাবিজটা করার পরে আস্তে আস্তে খুব ঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। গরিপুর থেকে আসছি, আরেকবার বলেন। ময়মনসিংহ গরিপুর থেকে আসছি। জি, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। গৌরীপুর থেকে এসেছেন। ওকে, ময়মনসিংহ গরিপুর থেকে আসছি, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। জি, তো আসলে আমি কোন ঘটনাটা বলবো? আপনি আপনার শুরুর একটা ঘটনা তো আমি বাদ দিয়ে দিয়েছি, তারপরে ঘটনাটা বলেন। আচ্ছা, আমার মূল ঘটনাটি হচ্ছে আমি একটা টিম হিসেবে কাজ করি, দা কিং গরিপুর হরফ ক্লাব। তো আমার টিমের উদ্যোক্তা হলো তুষার আহমেদ রিনি, তাকে মিস করতেছি। আমরা ঘটনায় যাবো। আচ্ছা ঠিক আছে, ঘটনাটা হলো গরিপুর ফুলপুর এবং গরিপুর সীমান্তবর্তী এলাকা, এখানে একটা গ্রাম আছে লামাপাড়া ইউনিয়ন। তো আমরা ঘটনা তদন্তের জন্য যখন যাই খবর পেয়ে, তখন জানতে পারি যে ওই এলাকায় একটা পরিত্যক্ত সনাতন ধর্মের একটা পরিত্যক্ত বাসস্থান ছিল, আছে এখনো। জি, তো ওইখানে একটা মাদ্রাসা আছে, মহিলা দাখিল মাদ্রাসা। তো আমরা এখানে খবর পাই যে এখানে এই পরিত্যক্ত বাসস্থানটি একটা ভয়ঙ্কর আর কি একটা স্থান, এখানে সচরাচর কেউ যাইতে পারে না। তো আমরা যদি ইতিহাসটা জানতে চাই তাহলে দেখা যাচ্ছে এরকম, আমরা অনেকের কাছ থেকে যেটা শুনলাম যে ওইখানে আজ থেকে বহু বছর আগে এক জালিম জমিদার বসবাস করতো। তো এই এলাকাটা ছিল সনাতন ধর্ম হিন্দুদের বাসস্থান। তো এখানে কোনো মুসলমান ছিল না। তো কোনো জালিম জমিদার কোনো এক কারণে একটা পরিবারকে এক ঘরে করে দেয়। আচ্ছা, এক ঘরে করে দেওয়ার পরে ওইখানে নিষেধাজ্ঞা জারি করা হয় যে ওই পরিবারটিকে পানি, খাদ্য অথবা অন্য কোনো সাহায্য সহযোগিতা করা হবে না। তো ওই পরিবারটি বাঁচার তাগিদে একটা ইদারা করে এবং আশেপাশে গাছপালা, শাকসবজি খেয়ে কোন রকম জীবন ধারণ করা হয়। তো এক সময় জমিদার খবর পায় যে তার একটা ইদারা করা হয়েছে। তো জমিদার সেই ইদারাটি বন্ধ করে দেয়। তো পিপাসিত অবস্থায় এবং অনাহারে এক সময় তার মারা যায়। তো হিন্দুদের একটা নিয়ম আছে যে মৃত্যুর পরে তাদের শ্মশানে পুরানো হয়। তো জালিম জমিদার তাদেরকে শ্মশানে পুরানো নিষেধ করা হয়েছিল। তো তাদের লাশ পরিত্যক্ত সেই স্থানটিতেই থাকে। তো ওইখানেই আপনার শিয়া শুকুরে তাদের দেহ ছিন্ন ভিন্ন করে। তো ওইখান থেকেই মনে করেন যে ওই সময় থেকে মানুষের মুখে মুখে ঘটনাটা চলে আসছিল আর কি। তো আমরা যখন যাই, তো ঘটনা হলো ওই এলাকা লামাপাড়া ইউনিয়নে কুলসুম এবং ফরিদ নামের এক ছেলে এবং একটা মেয়েকে নিয়ে ঘটনা, মূল ঘটনা যেটা। আচ্ছা, আমরা জানতে পারি যে কুলসুম লামাপাড়া দাখিল মাদ্রাসায় পড়ালেখা করে। তো কোনো একদিন সে মাদ্রাসায় যায়, যাওয়ার পরে কৌতূহলবশত মাদ্রাসার পিছনে পরিত্যক্ত সেই সনাতন ধর্মের স্থানটিতে যায় আর কি।
বাসস্থানে যায়। এটা ভয়ঙ্কর জঙ্গলে ঘেরা, এখানে সচরাচর কোনো মানুষ যায় না। তো সে সকালবেলা যায়, তারপরে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো তার বাবা মা এলাকাবাসী সবাই তাকে খুব খোঁজাখুঁজি করে। তো সন্ধ্যার পরে তাকে অবশেষে এলাকাবাসী ওই জায়গাতে যায় আর কি, যাওয়ার পরে ওইখানে তাকে খুঁজে পায় আর কি। তখন তার অবস্থানটা ছিল এরকম রক্তচক্ষু অবস্থায় এবং বিকৃতি মানসিকতা। সে মানসিক ভাবে চিল্লাপালা করতেছে যে আমাকে ভাত দে, পানি দে, আমার অনেক খিদা লাগছে, আমি বাঁচতে চাই, এইসব ভাবে চিৎকার চেঁচামেচি করছিল আর কি। তো তারপরে এর কিছুদিন পর ফরিদ নামের ছেলেটি, বয়স তার 7 বছর হবে। তো সে মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলছিল তার বন্ধুদের সাথে। তো ক্রিকেট বলটি কোন রকম আর কি ওই পরিত্যক্ত বাসস্থানটির উপরে চলে যায়। তো ফরিদ সে যায় সাহস করে বলটি আনার জন্য। তো যখন সে ফিরে আসে রাসেল ভাই, তখন সে একটা শিশু ছিল না, 20-25 জন শক্তি সম্পন্ন একটা মানুষের মতো, দানবের মতো হয়ে গেছিল। এক চিপতে তার ক্রিকেট বলটি ফুটিয়ে দেয় এবং মাদ্রাসার পিলার ছিল, পিলার ফাটিয়ে দেয়, গাছ নিয়ে টানা হেঁচড়া করতে থাকে, পাগলামি করা শুরু করে। তো এলাকাবাসী কোন রকমে তাকে নিয়ন্ত্রণে আনে এবং একজন কামের ফকির এনে তাদের ঝাড়ফুঁক করা হয় এবং শরীর বন্ধ করা হয়। তো তারপরে 3-4 দিন পরে ফরিদ এবং কুলসুমের মা উভয় একই রাতে একই সময় স্বপ্ন দেখেছে। কিছু কালো ছায়া অবয়ব তাদের স্বপ্নে এসে দেখা দেয়, যে বলে এরকম যে তোরা যদি তোদের ছেলেদের মঙ্গল চাস, ভালো চাস, তাহলে শেষ নিশীতে 5 কলস পানি, 5 হালি কলা, ডিম আর ফল ফলাদি শেষ নিশীতে এই পরিত্যক্ত বাসস্থানের উপর রেখে আসতে। তো পরের দিন রাত্রে দিনের পর রাত্রে তারা সেই কাজটি করে। তো আমরা যখন যাই, তো কুলসুমের সাথে দেখা করছি, তো ফরিদের সাথে দেখা করছি, তাদের রেকর্ডও আমাদের কাছে আছে। তো কিছু ত্রুটি বাদ দিলে তারা সম্পূর্ণ এখন সুস্থ আছে এই ঘটনা পরে, মানে কিছুটা মেন্টালি সমস্যা রয়ে গেছে এখন। ওকে, তো এটাই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছেও ঘটনাটা ঠিক একইভাবে ভালো লেগেছে।